দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির বিশ্লেষণ নিয়ে সাপ্তাহিক আয়োজন বাণিজ্য ও অর্থনীতি অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় বীমা খাত ও আমাদের অর্থনীতি। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে সাথে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ এবং সাথে আছেন জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সিইও এবং এমডি এস এম নুরুজ্জামান। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের বাণিজ্য অর্থনীতি অনুষ্ঠানে। আমরা আপনাদের সাথে আলোচনায় যাব, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখে আসব কোন অবস্থায় আছে আমাদের দেশের বীমা খাত। দর্শক চলুন দেখে আসি প্রতিবেদনটি। বাংলাদেশের বীমা খাত অনেক পিছিয়ে আছে। মানব সম্পদের দক্ষতা, সেবা পণ্যের সমারোহ, ন্যূনতম মুনাফা আর প্রযুক্তির ব্যবহারে অনেক পিছিয়ে আছে এই খাত। অথচ মানুষের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বীমা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1990 সালের পর থেকে বাংলাদেশে নিবন্ধিত বীমা প্রতিষ্ঠানের 2/3 বেশি অনুমোদন পেয়েছে বিগত সরকারের আমলে। 1991 সাল থেকে এ পর্যন্ত দেশে 72টি বীমা প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এর মধ্যে 60টি প্রতিষ্ঠানেই নিবন্ধিত হয়েছে বিগত সরকারের আমলে। প্রতিবেশী ভারতে 57টি, পাকিস্তানে 40টি ও শ্রীলঙ্কায় 28টির বিপরীতে বাংলাদেশে মোট বীমা প্রতিষ্ঠানের সংখ্যা 82। বাংলাদেশে বর্তমানে কার্যক্রম পরিচালনাকারী বীমা প্রতিষ্ঠানের মধ্যে একটি মাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে। এছাড়া আরেকটি প্রতিষ্ঠান কয়েক বছর ধরে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হিসেবে এই দেশে ব্যবসা করছে। দেশে প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক ইন্স্যুরেন্স কোম্পানি থাকার কারণে এই খাতে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে। এর ফলে এই খাতে এক ধরনের অস্থিরতা লেগে আছে। বাংলাদেশের বীমা খাতের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে 2013 সালে। ওই সময়ে একই সঙ্গে 13টি জীবন বীমা কোম্পানিকে ব্যবসার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তখন বলা হয়েছিল এতে কর্মসংস্থান সৃষ্টি হবে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। কিছু কর্মসংস্থান হলেও পুরো খাতটি পঙ্গু হয়ে গেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উচিত যে কোম্পানিগুলো দুর্বল হয়ে গেছে তাদের বোর্ড ও ম্যানেজমেন্টকে ডেকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া, কারণ ওই কোম্পানিগুলোর গ্রাহকরা তাদের টাকা আর ফেরত পাবেন না। সন্দেহ নেই বাজারে বীমা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হলে তা অনৈতিক চর্চাকে উৎসাহিত করে বলে মত সংশ্লিষ্টদের। পণ্য সরবরাহের ব্যাপ্তি বা বৈচিত্র্য না থাকায় সবাই একই জায়গায় প্রতিযোগিতা করছে। নিয়ন্ত্রক সংস্থার পক্ষে এত প্রতিষ্ঠানের তদারকি করা কঠিন। বহুল কালো টাকা আর ইজি মানির এই দেশে অনেকে একটি বীমা প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক পদে থাকাকে মর্যাদাপূর্ণ বলে মনে করেন। তাই রাজনৈতিকভাবে প্রভাবশালী অনেকে প্রতিষ্ঠান করলেও অনেক সময় দায়িত্ব পালনে ব্যর্থ হন। ফলে রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এই খাতের প্রতি জনগণের আস্থা বাড়েনি, বরং কমেছে। এই খাতে পেশাদারিত্বের অভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ডিসেম্বরে ব্যাংকগুলোকে বীমা পণ্য চালুর অনুমতি দেয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্বাস ব্যাংকগুলোর বীমার উপর সাধারণ মানুষের আস্থা ফেরাতে সহায়তা করতে পারে। বাংলাদেশের জিডিপিতে বীমা খাতের অবদান মাত্র 0.46%, যেখানে ভারতে 4.2% এবং পাকিস্তানে 0.91%। আইইডিআর এর তথ্যানুসারে বাংলাদেশে বর্তমানে প্রায় 1,71,10,000 মানুষ বীমা করেছেন। বিপুল সংখ্যক বীমা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও দেশের গড় বীমা দাবি নিষ্পত্তির অনুপাত বৈশ্বিক মান 97 থেকে 98% থেকে অনেক পিছিয়ে। দর্শক, আমরা প্রতিবেদনে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের দেশের বীমা খাত এখন কোন পর্যায়ে আছে এবং এই বিষয়ে আমরা এখন বিস্তারিত আলাপে যাব। শুরুতে আমরা অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে যে প্রশ্নটা রাখতে চাই সেটা হচ্ছে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বীমা খাত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু সেই বিবেচনায় যদি আমি বলি মানব সম্পদের দক্ষতা, সেবা পণ্যের সমারোহ, ন্যূনতম মুনাফার প্রযুক্তি ব্যবহারে এই খাত এখনো পর্যন্ত অনেকটা পিছিয়ে আছে। এই কারণটা কি বলে মনে করছেন? আপনার পর্যবেক্ষণটা কি বলে? বাংলাদেশের বীমা খাতে এই মুহূর্তে যেটা পেনিট্রেশন রেশিও যেটা আমরা জানি, এটা 0.4548%, দ্যাট মিনস 0.5%-এরও নিচে এটা বিলং করছে। একটা সময় আমাদের বীমা দাবি পরিশোধের হার এটা 87%-এর মতো ছিল। এখন কিন্তু আমরা সর্বশেষ যেটা পরিসংখ্যান জানি, 46টা কোম্পানি আছে তাদের বীমা দাবি পরিশোধের হার মাত্র 8.5%। এর সাথে সাথে যদি আমরা বলি যে আমাদের যে পরিমাণ বীমা কোম্পানি আছে, প্রায় 82টির মতো বীমা কোম্পানি, লাইফ এবং নন লাইফ মিলিয়ে, এটা যদিও হচ্ছে বাংলাদেশের 20 কোটি মানুষের দেশ, 20 কোটি মানুষকে যদি আমরা সামগ্রিকভাবে এই বীমার আওতায় নিয়ে আসতে চাই, আমাদের আপাতত এই 82টি কোম্পানি কিন্তু যথেষ্ট নয়। কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে এই সমস্ত কোম্পানির দ্বারা আমাদের যে বীমা কাভারেজ যেটা, সেই রেশিওটা অপ্রতুল। সাথে সাথে যেটা হচ্ছে যে লাইফ এবং নন লাইফের যে বীমা শিল্প যে আছে স্ট্রাকচারটা বাংলাদেশে, এগুলো সঠিক কোনো দিক নির্দেশনার উপর ভিত্তি করে আসলে গড়ে ওঠেনি।
আমাদের বিমা কোম্পানিগুলো আসলে গড়ে উঠেছে, এটাকে আমরা বলি ক্যাপটিভ টাইপ অর্গানাইজেশনস। দ্যাট মিনস কোনো একটা কোম্পানি বা গ্রুপ অফ কোম্পানি, তাদের একটি ব্যাংক আছে, তাদের হয়তো ট্রান্সপোর্ট কোম্পানি আছে, তাদেরই হয়তো সেই মালিকানায় একটি বিমা কোম্পানি, তারা হয়তো লাইসেন্স পেয়েছে, মানে যথোপযুক্ত কোনো ফিজিক্যালিটি স্টাডি ছাড়াই গড়ে উঠেছে। আমরা সেটা দাবি করতেই পারি। কারণটা হচ্ছে যে স্ট্রাকচারটা, আমরা ইন্ডাস্ট্রি স্ট্রাকচার, বিমা শিল্পের বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি স্ট্রাকচার, সেটা বিশ্লেষণে এটাই প্রতীয়মান হয় যে এগুলো মূলত হচ্ছে যে আপনার ব্যবসায়ের, আপনার ব্যক্তিগত বা হচ্ছে আপনার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে আছে, তার সহায়ক ভূমিকার জন্য এদেশের মানুষের জনগণের প্রয়োজনে খুব বেশি বিমা শিল্প বা বিমা কোম্পানি এখানে গড়ে উঠেছে, সেটা আমরা দেখতে পাই না। এটা যদি সত্যি হতো যে দেশের জনগণের প্রয়োজনে বা অর্থনীতির প্রয়োজনে বাংলাদেশের বিমা কোম্পানিগুলো গড়ে উঠেছে, তাহলে আমরা দেখতে পেতাম যে তারা হন্যে হয়ে তাদের যে কাভারেজ রেশিও যেটা আছে সেটা বাড়ানোর চেষ্টা করত। শুধুমাত্র হচ্ছে রাজধানী কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য করতে চায় বা বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য করতে চায়, সেখান থেকে তারা বের হয়ে এসে তারা কিন্তু গ্রামে গঞ্জে ছুটে যেত। ওনারা কিন্তু হচ্ছে যে দেখুন যে বিশ্বের নানা ধরনের কিন্তু বিমা শিল্পের যে চাহিদা এবং বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট বা সেবা, এগুলো কিন্তু হচ্ছে ডাইভার্সিফিকেশন হচ্ছে। এখানে ওয়েদার ইন্স্যুরেন্স দরকার হচ্ছে, ক্রপ ইন্স্যুরেন্স দরকার হচ্ছে, আমাদের লার্জ বিমা দাবি পরিশোধের জন্য বড় বড় ধরনের যে ইনিশিয়েটিভ, সেগুলো কিন্তু আমাদেরকে নিতে হবে। আমাদের এখানে আমরা যেটা দেখি, এই ছোট ছোট বিমা কোম্পানি যারা আছে, তারা সাধারণত যে রি-ইন্স্যুরেন্সের দিকে যায় এবং তারা সরাসরি কোনো খুব বেশি মাত্রায় যে একক বিমা দাবি পরিশোধের মতো যে ক্যাপাসিটি, সেই ধরনের কিন্তু এখনও গড়ে তুলতে পারে নাই। এটা একদিক থেকে আমাদের জন্য দুঃখজনক, সাথে সাথে এটা কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটিও বটে। যেহেতু বিমা কোম্পানিগুলো নানা দিক থেকে পিছিয়ে আছে, সুতরাং এই শূন্যতা পূরণের জন্য হয় এই কোম্পানিগুলো তারা হচ্ছে এগিয়ে আসুক, আর তারা যদি এগিয়ে আসতে ব্যর্থ হন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নতুন নতুন বিমা কোম্পানি তারা হয়তো এমার্জ হবে। ইভেন যদি দেশীয় কোম্পানিগুলো এক্ষেত্রে পিছপা হয়, তারা যদি পিছিয়ে থাকে, তারা যদি জনগণের চাহিদা পূরণে ব্যর্থ হন, তাহলে সেই ক্ষেত্রে বিদেশি বিমা কোম্পানিগুলো কিন্তু এই অপার সম্ভাবনার যে বিমা শিল্পের যে একটি দুয়ার আছে আমাদের এখানে, একটা গ্রিন জোন আছে, সেটা পূরণের জন্য কিন্তু তারা পিছপা হবে না, তারা কিন্তু এখানে চলে আসবে। তখন হয়তো দেখা যাবে যে আমাদের শিল্প সংশ্লিষ্ট যারা আছে, তারা অনেকেই হয়তো বেকার হয়ে যেতে পারে, কোম্পানিগুলো মার্জ হতে পারে, অনেক কোম্পানি হয়তো বন্ধ হয়ে যাওয়া হতে পারে। এই শিল্প ঘনিষ্ঠ যে জনচাহিদা যেটা আছে, দ্যাট মিনস হিউম্যান রিসোর্স, এটার অন্যতম পূরণের একটা সবচেয়ে বড় যেটা একটা স্টেক হোল্ডার, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ। এই ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ থেকে আমরা আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে ছেলে মেয়েদেরকে অনার্সে ইন্স্যুরেন্সে ডিগ্রি দিচ্ছি, মাস্টার্সে ইন্স্যুরেন্সে ডিগ্রি দিচ্ছি, এবং আমরা মনে করি যে বাংলাদেশের বর্তমান যে বিমা শিল্প আছে, তাহলে সেখানে আমাদের এই ছেলেমেয়েরা বিমা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অগ্রগামী ভূমিকা তারা এখানে পালন করবে। আমার কাছে একটাই যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে প্রফিটের দিক থেকে দেখেন, বিমা কাভারেজের দিক থেকে দেখেন, অথবা বিমা দাবি পরিশোধের দিক থেকে দেখেন, বা জিডিপিতে আমাদের যে অংশগ্রহণ, সেটা সমস্ত দিক থেকেই যেহেতু তুলনামূলকভাবে পিছিয়ে আছে, এটা একই দিকে হচ্ছে আমাদের জন্য শঙ্কার দিক, একই সাথে এটা আমি মনে করি যে এটা একটি সম্ভাবনার দিকও বটে। নিশ্চয়ই, যে যেখানে শেষ সেখান থেকে সম্ভাবনা শুরু হতে পারে। আপনি যেটা বলেছেন গ্রিন জোন, আমি সেই কথাটাকে যদি বলি, নুরুজ্জামান স্যার অনেক বিষয় এখানে তুলে ধরেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে সম্ভাবনার খাতটা। আপনি নিজে একজন ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন, দীর্ঘদিন ধরে ইন্স্যুরেন্সের আপনার এই খাতে আপনার অভিজ্ঞতার আলোকে যদি আমি বিষয়টাকে বিশ্লেষণ করতে বলি আপনাকে। আগে যেভাবে মানে প্রযুক্তির যে মানে ছোঁয়া লাগেনি, এখন কিন্তু প্রযুক্তির একটা ছোঁয়া মানে বিমা খাতে এসেছে। আপনি দেখেন আগে শুধু এজেন্ট নির্ভর ছিল, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি বলি, তারা এজেন্টের কাছ থেকে টাকা দিত এবং অনেক সময় এজেন্ট টাকাটা জমাও দিত না। এখন কিন্তু মানুষ কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে আস্থা মানে ফিরে আসছে, বিকাশ, রকেট, নগদ, এর মাধ্যমে টাকাগুলো জমা হচ্ছে। তারপর ব্যাংকে গ্রাহকে ব্যাংকে গিয়ে জমা দিতে পারে, বা ক্রেডিট কার্ড, মাস্টার কার্ডে গিয়ে জমা দিতে, এই একটা আস্থাটা কিন্তু ফিরে আসে। হ্যাঁ, এই কথাটা সত্য যে বিমা দাবি যে পরিশোধের হার, যেটা স্যার যেটা বলেছেন, আসলে সেটা কয়েকটা কোম্পানি, যদি লাইফ ইন্স্যুরেন্সের দিকে আপনি তাকান, এর মধ্যে 36টার মধ্যে 6টা কোম্পানি প্রবলেমে আছে, 30টা কোম্পানি কিন্তু এক্সিলেন্ট মানে পেমেন্ট করছে। তো আমরা কিন্তু আসলে 30টা কোম্পানির যে পেমেন্ট হচ্ছে, এটা কিন্তু আসলে সেই সুনামটা আস্তে আস্তে ওই 6টা কোম্পানির কারণে। তো এই জন্য আমরা মনে করি ওই 6টা কোম্পানিকেও খুব মানে দ্রুত
বিমা দাবি পরিশোধ করতে হবে, তাহলেই আপনার যে মানুষের যে আস্থাটা আবার ফিরে আসবে। এই সম্ভাবনাটা আমরা কাজে লাগিয়ে আমরা বেকারত্ব বিমোচন করতে পারি। কারণ বেকার আসলে বাংলাদেশে যে বেকারত্ব এটা কিন্তু বিশাল একটা খাত, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সে মানে কাজে লাগানো সম্ভব। 2 নম্বর হচ্ছে আপনার জিডিপিতে যে মানটা, এটাও কিন্তু যদি আমরা মনে করি এটা বাড়ানো সম্ভব। পাশের দেশেই বিমাতে জিডিপির মানে আর বাংলাদেশে আকাশ পাতাল ডিফারেন্স, 1% কম। হ্যাঁ 1% কম। তো আমরা মনে করি এটার জন্য আইডিআরকে আরও শক্তিশালী হতে হবে। এফআইডিকে, যেহেতু আইডিআরকে নিয়ন্ত্রণ করে এফআইডিকে এদিকে ফোকাস দিতে হবে। আমাদের যেহেতু সংগঠন আছে, মালিকদের একটা অ্যাসোসিয়েশন এবং ফোরাম আছে এমডিদের, এই সংগঠন সহ মিলে যদি একসাথে কাজ করে, আমি মনে করি এটা খুব একটা দুরূহ ব্যাপার না, দ্রুতই এটা ওভারকাম করা সম্ভব। দারুণ, আপনি আপনার পর্যবেক্ষণ থেকে বিশ্লেষণটা করেছেন। আমরা আবার ডক্টর জাহিদ আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, বলা হচ্ছে দেশের প্রয়োজনের তুলনায় অধিক সংখ্যক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এই কারণে এখানে একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে। যা হয়েছে হয়ে গেছে, সেটাকে আমরা সাস্টেনেবল করার জন্য আসলে এই মুহূর্তে আমাদের মানে পদক্ষেপগুলো কি করা যেতে পারে? বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে সবচেয়ে বড় যে 3টা প্রবলেম, একটা হচ্ছে যে অ্যাসিমেট্রিক ইনফরমেশন তথা অবাধ তথ্য প্রবাহের বড় একটি ঘাটতি আছে। যে পরিমাণ তথ্য আদান প্রদান হওয়ার কথা পলিসি সেলার এবং হচ্ছে পলিসি বীমা গ্রহীতা এবং হচ্ছে বীমা যারা পলিসি সেল করছেন তাদের মাঝে এই তথ্য প্রবাহের ঘাটতি একটা অসম প্রতিযোগিতার সৃষ্টি করছে, নাম্বার 1। নাম্বার 2, এখানে মোরাল হ্যাজার্ড একটা ইস্যু আছে, নৈতিক বিপত্তি আছে। দ্যাট মিনস তথ্য গোপন করছে এবং হচ্ছে অনেকে আছে, যেমন রিসেন্টলি আমরা একটা পরিসংখ্যানে যেটা দেখতে পাচ্ছিলাম যে অনেক কোম্পানি আছে তারা অনুমোদিত যে সীমার মধ্যে বেতন ভাতা বা অন্যান্য খরচপত্র রাখার কথা, তারা কিন্তু ম্যানেজমেন্ট কস্ট অফ ম্যানেজমেন্ট সেটা কিন্তু বাড়িয়ে তারা দেখা যাচ্ছে এটা খরচ করছে। আর 3 নম্বর যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে এখানে রেগুলেশন বা গুড গভর্নেন্স যেটা আছে, এটার খুব বড় ধরনের একটা সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। এখন এই 3টা ইস্যুকে একসাথে কাভার করা অথবা অ্যাড্রেস করা এবং মোকাবিলা করে নতুন একটা সম্ভাবনার দিক উন্মোচন করা, সেটার মূল দায়িত্ব কে বা কারা নেবে, সেটা হচ্ছে প্রশ্ন। আমার যেটা মনে হয় যে এখানে ত্রিপক্ষীয় আসলে এখানে প্রয়োজন আছে। একটা হচ্ছে যে যারা বিমার সাথে, শিল্পের সাথে সরাসরি যুক্ত আছে, আপনারা আছেন, ভালোবেসে এই বিমা ইন্ডাস্ট্রির সাথে আপনারা যুক্ত আছেন, পলিসি সেলার যারা আছেন আপনারা। দ্বিতীয়ত হচ্ছে যে যারা রেগুলেটর আছে তারা, এবং যারা হচ্ছে পলিসি হোল্ডার হবেন, উড বি হোল্ডার, মানে আমি আপনি, মানে আপামর জনসাধারণ, এই 3টা পক্ষকেই বুঝতে হবে যে ইন্স্যুরেন্স আসলে জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, এটা জীবন ধারণের সাথে সরাসরি যুক্ত একটি বিষয়। এবং ইন্স্যুরেন্স যদি আমরা করি, এটা লাইফ ইন্স্যুরেন্স হতে পারে অথবা জেনারেল ইন্স্যুরেন্স হতে পারে, দুইটাই কিন্তু হচ্ছে আমাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে অপরিসীম ভূমিকা রাখতে পারে। এখন এই গুরুত্বপূর্ণ, এটা যে আসলে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ, এটা যদি জনগণ বুঝতে পারে, এটা যদি রেগুলেটররা বুঝতে পারে, এটা যদি যারা হচ্ছে কোম্পানিসমূহ, ইন্ডাস্ট্রি যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন তারা যদি বুঝতে পারে, তাহলে হয়তো আমরা এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবো। এখন কে কিভাবে করতে পারে? ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর এগিয়ে আসা উচিত তাদের টিকে থাকার স্বার্থে। আমি একটু আগেও যেটা বলেছি যে আপনারা যদি সঠিকভাবে ব্যবসাটা পরিচালনা করতে ব্যর্থ হন, এটা কিন্তু শূন্যস্থান হিসেবে থাকবে না। এখানে হয় নতুন কোম্পানি আসবে অথবা হচ্ছে বিদেশি কোম্পানিগুলো এখানে কিন্তু তারা টেক ওভার করবে, নাম্বার 1। দ্বিতীয়ত যেটা, রেগুলেটর যারা আছেন তাদের তো বদনামের আসলে শেষ নেই। আমরা ইডরা যেটা আছে, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, তাহলে তারা আসলে কিন্তু আসলে স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠান হিসেবে, স্বাধীন কোনো প্রতিষ্ঠান হিসেবে তারা, তাদের না আছে জনবল, না আছে তাদের কোনো লং টার্ম মানে ইমপ্লিমেন্টেবল এরকম কোনো পলিসি, এটা আমরা কখনোই দেখতে পাচ্ছি না। তারা দেখা যাচ্ছে এখানে প্রেষণে হয়তো কিছু লোকজন আসেন, নিজস্ব জনবল কিন্তু নাই। নিজস্ব জনবল যদি লং টার্মেতে এখানে না থাকে, তাহলে তারা কিভাবে একটা লং টার্ম এখানে তারা পলিসি কিন্তু ফর্মুলেটও করতে পারেন না। এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আপনাকে যদি বলা হয় যে আপনি 3 বছরের জন্য এখানে আছেন, তা আপনি গুনবেন যে 2 মাস চলে গেছে, 6 মাস চলে গেছে, এই তো 3 মাস যায়, এরপরে তো আমি আসলে স্টেক হোল্ডার থাকি না। তা আপনি যদি এখানে লং টার্মের যদি আপনি অ্যাটলিস্ট অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে, সেক্রেটারিয়েট যেটা আছে, এটা যদি আপনি একটা স্থায়ী রূপ দেন এবং এখানে সঠিক ব্যক্তিবর্গ, যোগ্য ব্যক্তিবর্গ যারা আছে, আপনাকে একটু উদাহরণ দিই, বাংলাদেশে অ্যাকচুয়ারি আছে কয়জন? এখনো মনে হয় 2 জন। সোহরাব সাহেব উনি তো হচ্ছেন বয়স্ক হয়ে গেছেন, আরেকজন ব্যক্তি আছেন। কিন্তু
বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাকচুয়ারি তারা বিভিন্ন দেশে কাজ করছে 100-র উপরে। তাহলে তারা বাইরের দেশে সঠিকভাবে কাজ করছে, বিভিন্ন কোম্পানিতে সুনামের সাথে কাজ করছে, কিন্তু বাংলাদেশে করছে না। কারণ বাংলাদেশে আপনি চিন্তা করেন যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যে জনবল আছে তাদের বেতন ভাতা তুলনামূলকভাবে কিন্তু আসলে সামাজিকভাবে আমরা যদি কম্পেয়ার করি, আমাদেরই একটা ছেলে যারা হচ্ছে ব্যাংকিং থেকে পাস করছে, ব্যাংকে জব করছে, ওর স্টার্টিং স্যালারি যদি 50-60 হাজার টাকা হয়, ইন্স্যুরেন্সে আমার তো মনে হয় 20-30 হাজার টাকাও দিতে পারে না। তাহলে এটা অর্ধেক স্যালারিতে, তারা তো এখানে মোটিভেট হচ্ছেন না, নাম্বার 1। সুতরাং আমি মনে করি যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট যারা কোম্পানি সমূহ আছে তাদের টিকে থাকার স্বার্থে তাদের এখানে সংস্কার করা জরুরি, এবং হচ্ছে যারা রেগুলেটর যারা আছেন তাদেরকে সত্যিকার অর্থে যে তারা আসলে নখদর্পহীন নন, সত্যিকার অর্থে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাদেরকে প্রতিষ্ঠা করা হয়েছে। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এরকম নির্লিপ্ত ভূমিকা এটা আমরা আর দেখতে চাই না। তৃতীয় যেটা, সেটা জনগণকে বুঝতে হবে, যদি তোমার ইন্স্যুরেন্স থাকে, আপনার ইন্স্যুরেন্স থাকে তাহলে, এবং যাদের ইন্স্যুরেন্স নাই, এই দুইটা পক্ষকে তাদের গ্যাপ যেটা আছে, যে একটা এ গ্রুপ অফ পিপল যাদের ইন্স্যুরেন্স আছে তাদের জীবনমান কোন পর্যায়ে যাচ্ছে, তাদের ঝুঁকি মোকাবেলা কোন পর্যায়ে আছে, তাদের স্বাস্থ্য যেটা আছে সেটা কোন পর্যায়ে যাচ্ছে, এবং যারা ইন্স্যুরেন্স কাভারেজ নাই তাদের মধ্যে যে একটা রাত আর দিন পার্থক্য আছে, এই পার্থক্যটা ব্যাপক প্রচারের মাধ্যমে জনগণের কাছে উপস্থাপন করতে হবে, যাতে করে তারা মোটিভেটেড হন যে না, আমার নিজস্ব সুবিধার্থে, যেমন হুট করে আমরা দেখেন, আমরা এটাকে বলি যে সোশ্যাল ইন্স্যুরেন্স, মানে আমি অসুস্থ হলাম বা কেউ অসুস্থ হলো, আমরা হয়তো আমাদের নিকট প্রতিবেশী যারা একটু ধনাঢ্য ব্যক্তিবর্গ আছে বা সমাজের লোকজন, তাদের কাছে গিয়ে কিন্তু আমরা সহযোগিতা চাই, কিন্তু এই সহযোগিতাটা দেওয়ার জন্য যোগ্য মানে উন্নত দেশগুলোতে তারা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, কিন্তু আমাদের এখানে যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানির সাথে তাদের কোনো পলিসি রিলেটেড কোনো কন্ট্যাক্ট নাই, তারা হচ্ছে ওই জনগণের কাছে যারা হচ্ছে উচ্চবিত্ত, যারা একটু সচ্ছল ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে সহযোগিতা চাচ্ছে, কিন্তু এই সহযোগিতাটা কিন্তু বেশি দিন আর টিকবে না। সুতরাং জনগণকে বুঝতে হবে যে এই সোশ্যাল স্ট্রাকচার আলটিমেটলি চেঞ্জ হতে যাচ্ছে, এবং ইন্স্যুরেন্স পলিসি তাদের জন্য গ্রহণ করা এটা জরুরি। সরকার কিন্তু এখানে বাধ্যতামূলক করতে পারে, কারণটা হচ্ছে আপনি দেখেন যে মোটর ইন্স্যুরেন্স একটা সময় বাধ্যতামূলক ছিল, এখন ছেড়ে দেওয়া হয়েছে, তাই না? সুতরাং পলিসিগত যে পরিবর্তন সেটাও কিন্তু আমরা এখানে এক্সপেক্ট করতে পারি যদি বীমা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই। নিশ্চয়, অত্যন্ত দারুণভাবে আপনি আপনার বিশ্লেষণটা তুলে ধরেছেন। প্রাসঙ্গিক ক্রমে যদি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই এস এম নুরুজ্জামান, সেটি হচ্ছে যে রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এই খাতের প্রতি জনগণের আস্থা বাড়েনি, বরং কমেছে। যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যবস্থাপনা পরিচালক, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে? আসলে আমাদের যে 20 কোটি মানুষের জন্য এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি, এটা বেশি না। আপনি দেখেন আমাদের কিন্তু বিমা করেছে মাত্র 10% লোকেরা, তার 90% কিন্তু এখনো করে নাই। তাহলে আমি যদি বলি যে 81টা কোম্পানি আছে, আরও তো 9 গুণ আরও বেশি কোম্পানি থাকলেও কোনো সমস্যা নেই। সেটা ভারতেরটা অন্য, ভারতেরটা এখানে এক্সাম্পল দেওয়া হয় যে ভারতের লোক বেশি, বিমা কোম্পানি কম। এটা আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে যদি আমরা গুড গভর্নেন্স যদি আমরা ঠিকভাবে করতে পারতাম, কর্পোরেট শাসনটা যদি বিমা কোম্পানিগুলো আসলে সত্যিকার অর্থে চালাতে। এখন আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের যারা বোর্ডে থাকে বিমা কোম্পানিগুলোতে, তারা দেখা যায় ব্যাংকেরও বোর্ডে আছে, ব্যাংকে যেভাবে তারা ছেড়ে দেয় বিমাটাকে আবার ছাড়ে না। তারা দেখা যায় যে ব্যাংকে কিন্তু তারা চিন্তা করে না যে সিগনেটারি করবে কিনা, কিন্তু বিমা কোম্পানিতে এসে চিন্তা করে যে আমি তো চেক সিগনেটারি করব, মানে তারা ছাড়তে চান না। তো এটা একটা মানসিকতার একটা আছে। তারপরে আপনি দেখেন যে এই যে স্বাস্থ্য বিমার কথা আসছে, স্বাস্থ্য বিমা কিন্তু এখন খুব জনপ্রিয় হয়েছে। তারপরে দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির প্রথমে শুরু হয়েছে স্টুডেন্ট ইন্স্যুরেন্স। এই স্টুডেন্ট ইন্স্যুরেন্স ঢাকা ইউনিভার্সিটি শুরু হওয়ার পরে আমাদের কোম্পানি জেনেদ ইসলামী লাইফেই আমরা প্রায় 5টা ইউনিভার্সিটিতে আমরা কাজ করি স্টুডেন্ট ইন্স্যুরেন্সে। তো এটা কিন্তু এখন একটা খুব জনপ্রিয়। আমি তো একটা এক্সাম্পল দিই যে রাজশাহী ইউনিভার্সিটিতে 32,000 স্টুডেন্টদেরকে আমরা সার্ভিস দিই। সেখানে তারা কিন্তু কোনো পেপারস আমাকে পাঠাইতে হয় না, আমার অনলাইনের মাধ্যমে পাঠাই দেয়। তারাও খুব হ্যাপি, 32,000 স্টুডেন্ট, তারাও কিন্তু হ্যাপি। আমাকে তারা কাগজগুলো ছবি তুলে দেয়, আমরা আবার তার বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিই। এবং 5 জন স্টুডেন্ট কিন্তু মারাও গিয়েছিল, আমরা তার পরিবারকে 2 লাখ টাকা করে আমরা দিতে পেরেছি। তো এটা কিন্তু একটা বড় অ্যাওয়ারনেস এখন বাংলাদেশে
সৃষ্টি হচ্ছে। এবং স্টুডেন্টরা যদি স্টুডেন্ট ইন্স্যুরেন্স জানছে, তাহলে এটা কিন্তু একটা, তারাও কিন্তু ইন্স্যুরেন্স সম্পর্কে শুধু যে ব্যাংকিং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে আছে বা কমার্সে পড়লে না ইন্স্যুরেন্স জানে, নাহলে তো ইন্স্যুরেন্স সম্পর্কে তাদের জানারও কথা ছিল না। তো এখন কিন্তু তাদের মধ্যে একটা ইন্স্যুরেন্স সম্পর্কে একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে। তারপরে আপনি দেখেন যে আপনি ইউএস বাংলা যখন দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু একটা বিরাট একটা অ্যাওয়ারনেস। আমরা যে করোনার সময় দেখি যে স্বাস্থ্য খাতের কি বিপর্যয় আমাদের গেছে। আসলে আমাদের বাধ্যতামূলক তো ইন্স্যুরেন্স থাকা দরকার। আপনি দেখেন আমাদের প্রশাসনে তো বিসিএস ক্যাডাররা প্রথম, তাদেরকে যদি বাধ্যতামূলক করতে হয় যে আপনারা বাধ্যতামূলক লাইফ ইন্স্যুরেন্স করতে হবে, তাইলে কিন্তু তার মাঝেও কিন্তু একটা একজন বিসিএস ক্যাডার যখন ইন্স্যুরেন্স সম্পর্কে ইতিবাচক একটা থাকবে, কিন্তু সেও কিন্তু ইন্স্যুরেন্স সম্পর্কে নেতিবাচক। তো এটা কিন্তু আপনি ধরেন যারা ট্রেড লাইসেন্স করে, তাকে যদি বলা হয় যে আপনি এই যে ট্রেড লাইসেন্সের সাথে লাইফ ইন্স্যুরেন্স থাকতে হবে, অথবা আপনার যে এই যেটা আপনি মার্কেট করেছেন অথবা আপনি যে বিল্ডিং করেছেন আপনার এখানে ইন্স্যুরেন্স আছে কিনা নন লাইফের, তো তখন কিন্তু ইন্স্যুরেন্সটা বাধ্যতামূলক হয়। তো নাহলে কিন্তু তাকে আপনি মানে ট্রেড লাইসেন্সিং দিবেন না। যদি সরকার পলিসি করে, তাহলে যেমন আমাকে মানে ইটিন আমাকে দিতে হয়, মানে ঠিকই রিটার্ন সাবমিট করতে হয়, আপনি ঠিকই কিন্তু ইন্স্যুরেন্সকে আপনার কভারেজটা তার সামর্থ্য অনুযায়ী সে কিন্তু এটা করতে পারবে। এটা কিন্তু সরকারেরও সদিচ্ছা থাকতে হবে, সরকারকেও আগাইতে হবে। আর এজন্য আসলে আমাদের বিশেষ করে মিডিয়া তো যেভাবে ইন্স্যুরেন্সের ব্যাপারে নেতিবাচক আছে, ইতিবাচকগুলো তুলে ধরতে হবে। যে আমরা একটা এতিমের পরিবারের জন্য আমরা কি কাজ করতে পারছি, আমরা বিধবা মায়ের জন্য আমরা কি কাজ করছি। তো যদি এই কথাগুলো যদি আমরা বলতে পারি, তখন দেখা যাবে একটা বিরাট রেজাল্ট আমরা পাবো। যে স্কিমগুলো আছে এগুলোকে জনমুখী করা, যতটা তৃণমূলে পৌঁছানো যায়, সচেতনতা, এটা আসলে কোনো বিকল্প নয়। আস্থাটা আরো বাড়বে। নিশ্চয়ই। ডক্টর জাহিদ, আরেকটি বিষয় আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে বীমা নিয়ন্ত্রক সংস্থা 2013 সালে জীবন বীমা সলভেন্সি মার্জিন রেগুলেশনের খসড়া প্রকাশ করে, তবে তা এখনো চূড়ান্ত হয়নি। দীর্ঘ সময় ঠিক এক যুগ পার হয়ে গেছে, যদি 13 থেকে 2025-এর কথা আমরা বলি। কেন সেটি মানে এই অবস্থা? এখানে হচ্ছে চাহিদা এবং যোগান, দ্যাট মিনস মার্কেট মেকানিজম। ওখানে যে সমস্ত ক্লজের কথা বলা হয়েছে এগুলোতে অনেক কিছু আছে। এই বিধিমালা ছাড়া তো স্বাস্থ্যের মূল্যায়ন করা যাবে না। অনেক কোম্পানি আছে তারা চান না যে এই সমস্ত কিছু বাস্তবায়িত হোক। এটা যদি বাস্তবায়ন করতে যাই তাহলে এখানে সুশাসন আনতে হবে, এখানে আপনার যে কাভারেজ যেগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে, এক্সপেন্স যেগুলো আছে সেগুলো লাগাম টেনে ধরতে হবে, এবং আপনাকে ওই যে গণমুখী যে ইন্স্যুরেন্স সেটাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। যেহেতু খসড়ায় এই প্রণালীগুলোর কথা বলা হয়েছে, আপনি চিন্তা করেন যে আমাদের কোম্পানিগুলো, যে 82টা কোম্পানি আছে, ভারতের চেয়ে অনেক যথেষ্ট অর্ধেকের মতো কোম্পানি, 46টা মনে হয় কোম্পানি আছে। তো সুতরাং ভারতে এরকম 140 কোটির মতো মানুষ, সেখানে হচ্ছে এতগুলো কোম্পানি অনেক বেশি মাত্রায় কাভারেজ তারা দিতে পারছে, আর আমাদের এত বেশি মাত্রায় কোম্পানি কিন্তু দিতে পারছে না। ওই যে শুরুতে বলেছিলাম যে ক্যাপটিভ টাইপ, মানে এরা শুধুমাত্র একটা নির্দিষ্ট ঘরানার মধ্যে ব্যবসা করে অল্প বিস্তর যাই প্রফিট হোক না কেন। ইন্স্যুরেন্স কোম্পানি এটা হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা বা বহনকারী প্রতিষ্ঠান, ঝুঁকি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। এখন ইন্স্যুরেন্স কোম্পানি যদি ঝুঁকি বহন করতে, নিজস্ব ঝুঁকি বহন করতে ঝুঁকি ফিল করে, তাহলে এরা অন্যের ঝুঁকি কিভাবে তারা গ্রহণ করবে আপনি বলেন? এই মুহূর্তে বাংলাদেশে অল্প কিছুদিন হলো যেটা ব্যাংক অ্যাসিউরেন্সের কথা বলছি, অনেক দেশে এটা কিন্তু অনেক ওল্ড একটা প্রোডাক্ট, কিন্তু আমাদের এখানে নিয়ে আসলাম এটা এক্সক্লুসিভ হিসেবে। এখন এটাও আমরা জনমুখী করতে পারছি না। আমাদের দেশে ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স কোম্পানি যদি আমরা যোগসাজশ করে দেই, তাহলে দেখেন সামগ্রিকভাবে ঝুঁকি কিভাবে কমে। একটা উদাহরণ দেই যে আমাদের ব্যাংকিং সেক্টরে যে এই যে গগনচুম্বী নন পারফর্মিং লোন, হ্যাঁ, ক্লাসিফাইড বা কুরিন যেটা আছে, এনপিএল আছে, এখন এইটা মনে করেন যে আমি ধরে নিচ্ছি যে যারা এখান থেকে ডিফল্টার হয়েছেন, ক্লাসিফাইড ঋণগ্রহীতা, খেলাপি যারা হচ্ছে ঋণগ্রহীতা, তারা হতে পারে কেউ জেনুইনও হতে পারে, কিন্তু সে যে জেনুইন ঋণ খেলাপি, দ্যাট মিনস সে টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, তার ব্যবসায়িক মন্দা ছিল, করোনা গিয়েছে, যে ব্যবসা করতো সেই ব্যবসাটা ঝুঁকির মুখে পড়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রফিট করতে পারছে না, ব্যাংকে ঋণ পরিশোধ করতে পারছে না। এখন যদি ব্যাংক যখন ওই ভদ্রলোককে ঋণ দেন, ওই ঋণ এর সাথে সংযুক্ত থাকতে পারতেন ইন্স্যুরেন্স কোম্পানি। ওই ইন্স্যুরেন্স কোম্পানি, ওই ব্যাংক যখন আপনাকে 20 লাখ টাকা লোন দিল বা 20 কোটি টাকা ঋণ দিয়েছে, ওখান থেকে বেশি না, আপনাকে হয়তো 1 লাখ টাকা যদি আপনার মানে ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম হিসেবে কেটে রাখতেন এবং সেটা নুরুজ্জামান ভাইয়ের কোম্পানিকে দিয়ে দেওয়া হতো। এখন ওই ভদ্রলোক যখন হচ্ছে এই টাকাটা জেনুইনলি পরিশোধ করতে ব্যর্থ হতেন, এই ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ব্যাংকে ওনার পক্ষ থেকে এটা পরিশোধ করতে সক্ষম হতেন।
এই ধরনের যে এক্সক্লুসিভ প্রোডাক্ট, ইন্স্যুরেন্স কোম্পানিকে মনে রাখতে হবে যে তারা সত্যিকার অর্থে ঝুঁকি ব্যবস্থাপনাকারী এবং ঝুঁকি বহনকারী প্রতিষ্ঠান, এবং তাদেরকে এ ধরনের নতুন নতুন যে প্রোডাক্টগুলো আছে সেগুলোতে এগিয়ে আসতে হবে। যদি তারা গতানুগতিক কিছু মাত্রায় ওই যে কিছু এজেন্ট আছে যারা একটা ব্যাগ হাতে নিয়ে জনগণের সামনে সালাম দিয়ে জিজ্ঞেস করে ভাই একটা পলিসি কিনবেন কি না, এ দিয়ে কিন্তু ইন্স্যুরেন্স বিজনেসটাকে বাংলাদেশে মানে সর্বজনীন যেটা আছে এই সার্বজনীন ইন্স্যুরেন্স আপনি এটা কখনই এনশিওর করতে পারবেন না। এটার জন্য আপনাকে মাথা খাটাতে হবে, আপনাকে ওই রেগুলেটরদেরকে এগিয়ে আসতে হবে, সরকার এবং প্রাইভেট সেক্টর বোধকে এখানে ক্যাপিটাল ইনজেক্ট করতে হবে, প্রচুর খরচ করতে হবে। আদারওয়াইজ এখান থেকে আপনি বড় রিটার্ন কিন্তু দেখতে পাবেন না। এবং জনগণের মধ্যে সচেতনতা যেটা আছে সেটা আপনাকে মিডিয়া বলেন অথবা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলেন বা সরকারের পক্ষ থেকে মানে সামষ্টিক যদি প্রচেষ্টাটা আমরা গ্রহণ না করি, এবং তার চেয়ে বড় কথা দেখেন তো মানুষ উৎসাহিত হবে কি দেখে, যারা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছে, যারা ব্যবস্থাপনার সাথে যুক্ত, হতে পারে রেগুলেটর, হতে পারে ব্যবস্থাপক, কিন্তু তাদের যদি আমরা এই ব্যবস্থাপনাগুলো উন্নত মানের দেখতে পাই, জনগণ উদ্বুদ্ধ হবে, নিজের থেকে আসবে। ওনাদেরকে জনগণের কাছে খুব বেশি তখন আর যাওয়া লাগবে না, জনগণই এসে বলবে। কারণ সরকার যদি করে, দেখেন আমরা যখন বিদেশে যাই, আপনি আমেরিকাতে যাবেন, জাপানে যাবেন, ইন্স্যুরেন্স ছাড়া আপনি পা ফেলতে দেখবেন ভয় ভয় লাগছে, তাই তো? তো সুতরাং আমাদের দেশে তো এগুলো কোনো বালাই নেই। তো সুতরাং সামষ্টিক ব্যর্থতা একটা বিষয় বটে। আসুন আমরা সবাই মিলে যদি প্রচেষ্টা চালাই, হয়তো এটাকে কাটিয়ে ওঠা সম্ভব হবে। নিশ্চয়ই, খুবই দারুণভাবে আবার আপনার পর্যবেক্ষণটা তুলে ধরছেন এস এম নুরুজ্জামান। জনগণের কাছে পৌঁছানোর যে বিষয়টা আমি বলছি, যে ব্যাংক খাতের মতো ইন্স্যুরেন্স খাতে একটা নেতিবাচক একটা প্রভাব প্রত্যক্ষ বা হোক পরোক্ষ বা হোক দাঁড়িয়ে গেছে, এই ট্যাবুটা আসলে ভাঙা যায় কিভাবে? আমাদের 13 লাখ গ্রাহক আছে, মানে বীমা দাবি পরিশোধ আনসেটেল লাইফ ইন্স্যুরেন্সের কথা বলি, এই 13 লাখ কিন্তু পরিবার, তারা কিন্তু ঠিকই নিজেরাই বলতেছে আমি টাকা পাচ্ছি না। তো এখন যদি যাদের যে কোম্পানিগুলো এই মানে টাকাগুলো দিচ্ছে না, কয়েকভাবে হতে পারে। একটা হতে পারে যে তাদের যে অ্যাসেট আছে, অ্যাসেট বিক্রি করে 50% হলেও টাকা দেয়, এটা একটা। আবার 2 নম্বরে যেটা ব্যাংকে আপনারা দেখছেন যে ব্যাংকের গ্রাহকরা কিন্তু টাকা ঠিকই পাইছে, ব্যাংকের মালিকরা চুরি করেছে, দেখা গেছে। তো আপনার এটার জন্য বাংলাদেশ ব্যাংক তাকে লোন দিয়েছে। ঠিক আইডিয়ারকে উদ্যোগ নিতে হবে যে এই যেই ক্লায়েন্টদের টাকা, বিশেষ করে বিমা কিন্তু করেছে এখন প্রান্তিক জনগণ, তাদের টাকাগুলো ঠিকই পরিশোধ করতে হবে। তাদের ব্যাপারে যারা ম্যানেজমেন্টে ছিল, যারা বোর্ড অফ ডাইরেক্টরস ছিল, তাদের ব্যাপারে অ্যাকশনে যেতে হবে। তো এইগুলো যদি করা হয় তাহলে কিন্তু দেখবেন যে এই ইমেজটা অনেক মানে কেটে ওঠা সম্ভব। আর এখন কথা হচ্ছে যে তার যদি মানে দাবি সেটেলমেন্ট না পেয়ে থাকে, তখন কিন্তু এই ইমেজটা ঠিকই দেখা যাবে যে যত হয়তো 1-2টা কোম্পানি খুব ভালো করছে, কিন্তু বদনামটা থেকেই যাবে। কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, বদনামটা আমরা আরো খুব বেশি বেশি করে কোনো কিছুই মানে লুকাইতে থাকে না, আমরা ডেকে থাকে না, এবং সবাই বদনামটাই বেশি শেয়ার করে, যেটা পাই সেটা কিন্তু না। এবং দেখেন আমাদের পদ্মা সেতু হয়েছে, সেটা আমরা রিইন্স্যুরেন্স করছি বাইরের সাথে। আমরা যদি রিইন্স্যুরেন্স বাংলাদেশে হইতো, তাহলে তো আমাদের ডলারগুলো বাইরে যায় না। আমরা যদি আধুনিক প্রোডাক্ট আনতে পারি, যে অ্যাকচুয়ালি এগুলো বাংলাদেশি অন্য দেশে সার্ভিস দিচ্ছে, তাদেরকে যদি আমরা ওভারসিজ সার্ভিসও যদি চালু করতে পারি, যে তারা মানে ওইখান থেকেও আমাদেরকে সার্ভিস দেবে, তাহলে আসলে আধুনিক প্রোডাক্ট আসতে হবে। তাহলে কিন্তু এটা মানে সম্ভব যে আমরা করে মানুষের কাছে যেতে পারবো। অর্থাৎ জনমুখী এবং যে সচেতনতা কেন্দ্রিক বেশ কিছু স্কিম যদি হাতে নেওয়া যায়, মানে পদক্ষেপ যদি হাতে নেওয়া যায়, সেটা শুধু বেসরকারি ভাবে না, নিজেদের মাধ্যমে না, অ্যালায়েন্সের মাধ্যমে না, নীতি নির্ধারক যারা আছে, রাষ্ট্র নীতি নির্ধারক যারা আছে, তাদেরকে এই বিষয়টা এগিয়ে আসতে হবে নিশ্চয়ই। আরেকটি বিষয় আপনার সাথে আমি এখানে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে তামাদি পলিসির সংখ্যাও কিন্তু বাড়ছে। মানে অনেকে বলছে, অনেকে গ্রাহকের দায় পরিশোধের কথা বিবেচনা না করে বড় অঙ্কের প্রিমিয়াম অর্জনের দ্রুত উপায় হিসেবে সেটাকে বিবেচনা করছে। এটাকে আপনি কিভাবে? তামাদি অনেকগুলো কারণে আসলে মানে হয়। একটা হচ্ছে যেমন ধরেন আমি একটা পলিসি করেছি এক্স কোম্পানিতে, এখন আমার জব নাই, এটা কারণে তামাদি হতে পারে। আমার এখন ব্যবসা লস হয়েছে, এটা হতে পারে। আবার হচ্ছে যে আমার যে মানে আমার কোম্পানি হোক আর এক্স কোম্পানি হোক, এই যে সুনাম নষ্ট হয়েছে, এই সুনাম নষ্ট হওয়ার কারণে তামাদি হচ্ছে। বলবে যে আমার তো ওই ফ্যামিলি বিমা পায় না, তা আমি যখন বিমাটা চালাবো তাহলে তো আমিও পাবো না। আবার দেখা যায় আমাদের এজেন্টদের ভুলের কারণে তামাদি হয়। যেমন আমি চালাতে পারবো না 1 লাখ টাকা প্রিমিয়াম, আমাকে জোর করে সে 1 লাখ টাকা প্রিমিয়াম দিয়ে দিল, তাহলে কিন্তু আমি পরের বছর এটা তামাদি হয়ে যাবে। এই জন্য অনেকগুলো মানে কারণ মানে থাকে। তো আমরা মনে করি যে তামাদের জন্য সচেতনতা বাড়াতে হবে,
যে এটা বিমা আইনটি এমন যে ফার্স্ট ইয়ার টাকা দিলে সে টাকাটা পাবে না, এটা গ্রাহককে আগেই বলতে হবে যে প্রথম বর্ষের টাকা কিন্তু ফেরত দেবেন না আপনি। কিন্তু তামাদিটা কিন্তু আরও সমস্যা, তামাদিটা ক্যান্সার, তামাদি অবস্থা যদি সে মারা যায় তার নমিনি কিছুই পাবে না। তো এই জন্য মানে যে কোম্পানিগুলো আছে তারাও আরো তথ্য প্রবাহের যে একটা ঘাটতি মানে ইয়া দিতে হবে, তাইলে কিন্তু এই তামাদির হারটা মানে কমই আসবে। এই জায়গায় আপনার একটু পর্যবেক্ষণটা আমরা জানতে চাই এই কি বিষয়তে। সত্যিকার অর্থে বীমা কোম্পানিগুলো এখানে লাভ করতে পারে না, কারণ ওরা তো ফরকাস্টিং করে, ফরকাস্টিং করে, এটা তাদের জন্য একটা পার্মানেন্ট লস এর মতো কিন্তু হয়ে যায়। মনে করেন যে 2025 সালের শুরুতে ওনার কোম্পানি তারা হচ্ছে 100টা পলিসি ওপেন করেছে, কিন্তু মাঝপথে এসে সেই অনুযায়ী তারা হচ্ছে লোকবল নিয়োগ দেবে, সেই অনুযায়ী হয়তো সফটওয়্যার কিনবে, সে হয়তো ম্যানেজমেন্ট কস্ট ফিক্স করবে, কিন্তু মাঝপথে এসে দেখা গেল যে এখান থেকে যদি 10% বা 20% পলিসিও যদি ল্যাপস হয়ে যায়, এরা ডিসকন্টিনিউ করে, তখন তো হচ্ছে যে আলটিমেটলি ওনাদেরও দুর্নাম হচ্ছে যে ভবিষ্যতে এদেরকে বিমা দাবি পরিশোধ করতে তারা ব্যর্থ হবেন। সাথে সাথে তাদের যে প্রজেক্টেড প্রফিট ছিল অথবা সে এক্সপেন্ডিচার ছিল বা রেমুনারেশন ছিল, এ সমস্ত কিছু কিন্তু বড় ধরনের একটা হোঁচট খায়। তো সুতরাং এটাকে ওভারকাম করার জন্য যৌক্তিক হারে ওই রেট মেকিং যেটা আমরা বলি, মানে আপনার প্রিমিয়ামটা কত হওয়া উচিত। অনেকে আছে দেখা যাচ্ছে তাদের একটা সামাজিক মর্যাদা বা একটা শো আপের জন্য দেখা যাচ্ছে উচ্চ বিমা পলিসি বা প্রিমিয়াম তারা হয়তো পারচেস করে থাকে, কিন্তু সেখান থেকে তাদেরকে একটু তাদের যে যৌক্তিক বিবেচনা, তাদের কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, আপনার যে সামর্থ্য আছে সেই অনুযায়ী হচ্ছে আপনি বিমা এটা পলিসি পারচেস করেন এবং হচ্ছে প্রিমিয়াম যেটা সেটা যৌক্তিক হারে নির্ধারণ করেন। আমি এখানে একটু যুক্ত করতে চাই আপনার সাথে, যে বলা হচ্ছে আইডিয়ার তথ্য মতে সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে 1,71,10,000 মানুষ মানে বিমা করেছেন, যেটা আপনি বলেছেন একটু আগে মাত্র 10% লোক যদি সেই হিসেবে বলি, তার মানে বিপুল সংখ্যক বিমা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও দেশের গড় বিমা দাপি নিষ্পত্তি অনুপাত বৈশ্বিক মান হিসেবে 97 থেকে 98% অনেক পিছিয়ে, যেটা আপনি শুরুতে আপনি আপনার তথ্যপত্রে তুলে ধরেছেন। আসলে এই জায়গা থেকে আমরা কিভাবে বেরোতে পারি? আপনি দেখেন বিমাতেও কিন্তু বিমা, তারপরে সঞ্চয়পত্র, ডিপিএস, এগুলো কিন্তু রেয়াত পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু যদি মানে সরকার যে আসলে এই ট্যাক্সের মধ্যে যে লাইফ নন লাইফ একটা হলে বিমা থাকতে হবে তার, মানে যারা ট্যাক্স হোল্ডার দেয় তার কিন্তু অবশ্যই এটা কিন্তু এখানে আনা সম্ভব। আমরা কিন্তু কেউ না ঢাকা শহরে যারা বা বাইরে হোক সে কিন্তু ফ্ল্যাট কিনছে, তার বিমা আছে কিনা। যেমন স্যার একটা সুন্দর কথা বলতে চাই স্যার, যে আসলে এই যে লোন দিচ্ছে, শুধু লোন কেন, ব্যাংকে ডিপিএস করুক, ডিপিএস এর সাথেও বিমাকে ট্যাগ করে দেওয়া যেতে পারে। যে ব্যাংকে সে ডিপিএস করে সে গ্রাহক মারা গেছে, তার মধ্যে যদি বিমা হয় তার ওই বাকি টাকাটা মানে বিমা কোম্পানি ফেরত দিয়ে দেবে। তো এগুলো এভাবে যদি আমরা পলিসিটাকে নিয়ে আসতে পারি, তাহলে যেমন ব্যাংক ইন্স্যুরেন্স আসছে, ইনস্যুটেক আসছে, এগুলো আসলে জনপ্রিয় করতে হলে, যেমন ব্যাংক ইন্স্যুরেন্সের প্রবলেম হচ্ছে 3টা ব্যাংকের বেশি করা যাবে না, সবাইকে ওপেন করে দেওয়া দরকার ছিল। সরকারি ব্যাংকগুলো এখনো আগেই আসে নাই, তাই সকল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেমন ফ্রি করে দিলে কন্ডিশনটা, প্রথম যদি একটা জিনিস শুরু হয়ে গেছে, কন্ডিশনটা যদি একেবারে সহজ করে দেওয়া হয়, তখন কিন্তু এটাকে জনপ্রিয় মানুষ মানে নিতে পারে। আমরাও সেই প্রত্যাশা রাখি। ডক্টর শহীদুল জাহিদ, আরেকটা সবশেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে বলা হচ্ছে ব্যাংকের মধ্যে এখানে একটা প্রস্তাবনা এসেছে আইডিয়ার পক্ষ থেকে যে মার্চ করার জন্য যেগুলো খারাপ অবস্থা, আসলে সেটি কতটা যৌক্তিক এবং বাস্তবতা কি বলে? একদম মার্জ করা এটা তো আসলে চাপিয়ে দেওয়ার মতো একটা বিষয় হয়ে যায়। মার্জার সাধারণত হয় যে হোমোজেনাস আছে এবং মার্জারের মাধ্যমে হচ্ছে একটা সিনার্জি বেনিফিট, 2 আর 2 4 না হয়ে এটা 4-এর চেয়ে বেশি হয়। এই বেনিফিটটা যখনই পাওয়া যায় সেটাকে তখন মার্জারটাকে আমরা ভায়াবল বলি, ফিজিবল বলি। আদারওয়াইজ হচ্ছে মার্কেট মেকানিজম যেটা, সেখানে হচ্ছে যে কেউ যদি টিকে থাকতে না পারে সে তো মার্কেট থেকে অটোমেটিক্যালি এক্সিট হয়ে যাবে। সুতরাং এখানে ইন্টারভেনশন এখানে কতটুকু যৌক্তিক আমরা মনে করি না। দ্যাট মিনস বাজার অর্থনীতির যুগে আসলে মার্কেট ইন্টারভেনশন এটাকে আমরা খুব বেশি ওয়েলকাম জানানোর মতো পরিস্থিতি বাজার অর্থনীতি বিশ্বাস করে না। তবে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে যদি আমরা সত্যিকার অর্থে জনমুখী করতে চাই, ভাইয়ের সাথে আরেকটা বিষয় যোগ করতে চাই, সেটা হচ্ছে আমাদের মাইক্রো ইন্স্যুরেন্স যেটা আছে সেটার দিকে একটু নজর দিতে হবে। যেহেতু আমাদের এই মুহূর্তে আমরা আশাবাদী, কারণ হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় মাইক্রো ক্রেডিট নিয়ে দেশান্তরে মানে নোবেল পুরস্কার পর্যন্ত দারিদ্র্য বিমোচনে ওনার এই ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। ওনার হাত ধরেই উনি যেহেতু এখন সরকার প্রধান, যদি মাইক্রো ইন্স্যুরেন্সটাকে আমরা এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মাধ্যমে বা নতুন নতুন মানে কোম্পানি স্থাপনের মাধ্যমে এই ছোট ছোট যারা গ্রামবাসী, ছোট ছোট শিল্প, ধরেন একজন মুদি দোকানদার, চা বিক্রেতা, জেলে, কামার কুমার, হ্যাঁ, পেশাজীবী যারা আছে, ক্ষুদ্র মানে গ্রাম ভিত্তিক এই মানুষদের কাছে ইন্স্যুরেন্স প্রোডাক্ট খুব ন্যূনতম সেবা, হ্যাঁ, এবং ন্যূনতম হচ্ছে প্রিমিয়াম, এই কনসেপ্টটা নিয়ে যদি আমরা
এই সরকারের সময় যদি আমরা যেতে পারতাম তাহলে আমরা হয়তো খুব বেশি মাত্রায় খুশি হতে পারতাম। নিশ্চয়ই, মানে এই প্রস্তাবনাটা আসলে অমূলক কিছু নেই, এভাবে যদি মানে যাওয়া যেত তাহলে হয়তো বা কিছুটা হলো সেটার আসলে মানুষ চেষ্টাই কি না পারে, আমরাও সেই প্রত্যাশা রাখি। এভাবেই আপনারা যে পর্যবেক্ষণগুলো তুলেছেন সেগুলো যে আসলে বাস্তবায়িত হয় মাঠ পর্যায়ে, এটাকে যদি আরো জনমুখী করা যায়, সেই বীমা খাত হয়তো বা আমরা যে তুলনাগুলো করি পাশের দেশের সাথে, তখন আমরা নিজেরাই আমাদেরকে তারা তখন তুলনীয় করে তুলবে তাদের সাথে। নিশ্চয়ই ডক্টর শহীদুল জাহিদ এবং এস এম নুরুজ্জামান, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই বাণিজ্য অর্থনীতি অনুষ্ঠানে এসে বীমা খাত নিয়ে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, বাণিজ্য অর্থনীতি অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্ব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সবাইকে।